আজকে ভিডিওটিতে পোস্ট ওয়ার্ল্ড ওয়ার টু ইকোনমিক ব্লক সম্পর্কে আলোচনা করব। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল হচ্ছে 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত। আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানব ইতিহাসের এক গভীর পরিবর্তনের সূচনা করে। এই যুদ্ধের যে ধ্বংসলীলা যেটা চলেছিল তার মাধ্যমেতে সারা বিশ্বজুড়ে একটি গভীর অর্থনৈতিক সংকট সৃষ্টি হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বিভিন্ন দেশ বুঝতে পারে যে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের জন্য এই পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। আর এই উপলব্ধির ফলস্বরূপ এই বাণিজ্যিক সহযোগিতা জোরদার করতে একাধিক অর্থনৈতিক ব্লকের উদ্ভব ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে। আর এই অর্থনৈতিক ব্লক বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে এই এমন সংস্থা যেখানে একাধিক দেশ একত্রিত হয়ে একটি নির্দিষ্ট অর্থনৈতিক লক্ষ্য অর্জনের জন্য কাজ করে। আর এই ব্লকগুলোর মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ, আর্থিক কার্যক্রম সহজতর করা হয়ে থাকে। এবারেতে দেখো, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে দুরকম চিন্তাধারার উদ্ভব হয়, যার অর্থনৈতিক ব্লক গঠনের ক্ষেত্রে দু ধরনের চিন্তাধারার উদ্ভব হয়। তো একটা হচ্ছে এই পুঁজিবাদী অর্থনৈতিক ব্লকের উদ্ভব হয়, আর একটা হচ্ছে এই সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্লকের উদ্ভব হয়। তো প্রথমেতে দেখা যাক যে এই পুঁজিবাদী অর্থনৈতিক যে ব্লকগুলো, সেই অর্থনৈতিক ব্লকের মধ্যে কোনগুলো পড়ে বা কিভাবে এই ব্লকের উদ্ভবটা হয়েছিল। দেখো এখানেতে যেটা বলা হয়েছে, দেখো যে প্রথম যেটা দ্য ব্রেন্টন উডস সিস্টেম, যেটা হয়েছিল 1944 থেকে 1971 মধ্যে। এই ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে বিশ্বব্যাপী আর্থিক স্থিতিশীলতার জন্য দুটি বড় প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF, আর একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। আর এর উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করা, আর উন্নয়নশীল দেশগুলোকে অর্থনৈতিক সহায়তা প্রদান ও বিশ্ব বাণিজ্যের প্রসার ঘটানো। তারপরে দেখো আর একটা যেটা হয়েছিল সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেকটা সময় পেরিয়ে আসার পরে, সেটা হচ্ছে গ্যাট, অর্থাৎ জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড। তো বাণিজ্যিক প্রতিবন্ধকতা কমানোর জন্য এটি প্রতিষ্ঠিত হয়, আর যেটা পরবর্তীকালেতে অর্থাৎ 1995 সালেতে এই WTO এর রূপ নেয়, অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনেতে পরিণত হয়। আচ্ছা, এরপরেতে দেখো আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যে এই OEEC, অর্থাৎ এই অর্গানাইজেশন ফর ইউরোপিয়ান ইকোনমিক কোঅপারেশন। তো যুক্তরাষ্ট্রের এই মার্শাল প্ল্যান কার্যকর করার জন্য এটি 1948 সালেতে প্রতিষ্ঠিত হয়েছিল, আর এর লক্ষ্য ছিল যুদ্ধবিধ্বস্ত ইউরোপের দেশগুলোর পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়ন। আরেকটা যেটা রয়েছে দেখো সেটা হচ্ছে ন্যাটো। তো ন্যাটো হচ্ছে দেখো এই নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। যদিও এটা একটি সামরিক সংস্থা, তবে পশ্চিম এশিয়ার দেশগুলো এটার মাধ্যমেতেই অর্থনৈতিক সহযোগিতাও বৃদ্ধি করতে পেরেছে। এরপরেতে দেখো যেটা আসবো সেটা হচ্ছে যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্লকের উদ্ভব, যেখানেতে দেখো যেটা রয়েছে যে কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে এই সমাজতান্ত্রিক দেশগুলোর জন্য 1949 সালে এই কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্ট বা সংক্ষেপে হচ্ছে কামকন গঠিত হয়। আর এর উদ্দেশ্য ছিল সমাজতান্ত্রিক দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি। এর সদস্য মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, আজকেকার যে রাশিয়া, পূর্ব ইউরোপের বিভিন্ন দেশসমূহ, কিউবা, ভিয়েতনামের মতন সমাজতান্ত্রিক যে সমস্ত দেশগুলো, তারা এইতে যোগদান করেছিল। আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো সেটা হচ্ছে যে ওয়ারশাও প্যাক্ট। তো 1955 সালে এটি একটি সামরিক চুক্তি হলেও এই সমাজতান্ত্রিক দেশগুলোর মধ্যে এই অর্থনৈতিক সহযোগিতা এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। তো এইটা মূলত হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়তে যে দুটো গতিধারার যে অর্থনৈতিক ব্লক তৈরি হয়েছিল সেটা। এর পরবর্তীকালেতেও বিভিন্ন অর্থনৈতিক ব্লক তৈরি হয়, যেমন দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে ব্রিক্স। তো ব্রিক্স হলো যে পৃথিবীর 5টি দ্রুত উন্নয়নশীল বা বিকাশশীল অর্থনীতির দেশের গোষ্ঠী। আর এই 5টা দেশ হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। আর এই 5টা দেশের নামের যে প্রথমের যে অক্ষর, আদ্যাক্ষর নিয়েই হচ্ছে এই ব্রিক্স তৈরি হয়। B ফর ব্রাজিল, R ফর রাশিয়া, আর I ফর ইন্ডিয়া, C ফর চায়না, আর S ফর সাউথ আফ্রিকা। এবারে দেখো এই যে ব্রিক্স যে গঠিত হয়েছে, এটা হচ্ছে 2006 সালেতে সর্বপ্রথম এই ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীনের বিদেশমন্ত্রীরা মিলিত হয়ে এই ব্রিক্স গঠন করার প্রাথমিক কথাবার্তা শুরু করে।
তখন কিন্তু সাউথ আফ্রিকা ছিল না, তখন বলা হতো হচ্ছে ব্রিক। এই ব্রিক বলা হয়ে থাকতো তখন, BRIC, ব্রিক বলতো। 4টে দেশ ছিল। তার পরবর্তীকালেতে দেখো এই যে এই রাশিয়ার ক্যাটারিনবার্গ এতে এই ব্রিকের 4 সদস্য মানে হচ্ছে এই ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীন মিলিত হয়ে এই সংগঠনটির মানে গোড়াপত্তন করে। এবং 2009 সালেতে এই ব্রিকের সদস্য দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা কিন্তু ছিল না। দক্ষিণ আফ্রিকা তার পরের বছর অর্থাৎ 2010 সালেতে এই ব্রিকে যোগদান করে এবং তারপরেতে এই ব্রিকের নামটা বদলে হয়ে যায় হচ্ছে ব্রিক্স। তো এই ব্রিক্স গঠনের যে প্রাথমিক উদ্দেশ্য সেটা হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ককে জোরদার করা, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করা এবং রাজনৈতিক মত বিনিময় করা এবং প্রয়োজনে সামরিক ক্ষেত্রকে মজবুত করা। অর্থাৎ কি, এই যে ব্রিক্স সদস্যভুক্ত যে দেশগুলো রয়েছে সেই দেশের মধ্যেই হচ্ছে এই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করা, আঞ্চলিক সহযোগিতাকে বৃদ্ধি করা এবং রাজনৈতিক মত বিনিময় এবং তার সঙ্গে সঙ্গে যদি প্রয়োজন পড়ে তাহলে সামরিক যে ক্ষেত্র যেগুলো রয়েছে সামরিক সহযোগিতা সেগুলোকে আরও বেশি মজবুত করা। এরপরেতে দেখা হচ্ছে EU অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন। তো ইউরোপের 27টি দেশের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক গোষ্ঠী হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, যার মধ্যে দেখো আয়ারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, পোল্যান্ড, পর্তুগালের মতন দেশ রয়েছে। তবে এখানে একটা বিষয় আমি বলে রাখবো যে UK অর্থাৎ ইউনাইটেড কিংডম কিন্তু এই ইউর সদস্য নয়, মানে অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশ নয়। আর এই ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য মানে সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। আর এই ইউরোপিয়ান ইউনিয়ন গঠনের যে প্রাথমিক যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে ইউরোপের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর অর্থনীতিকে মজবুত করা এবং ইউরোপের দেশগুলি যাতে নিজেদের মধ্যে বিবাদে না জড়িয়ে পড়ে সেদিকে নজর রাখা। অর্থাৎ ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে বিশেষ করে যে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ককে আরও বেশি মজবুত করা। এবার দেখো ভারতের সঙ্গে এই ইউরোপিয়ান ইউনিয়নের একটা সম্পর্ক রয়েছে, অর্থাৎ নভেম্বর 2004-এ এই ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে প্রত্যক্ষ বাণিজ্যিক সংযোগ বৃদ্ধির উদ্দেশ্যে ভারত চুক্তিবদ্ধ হয়েছে। অর্থাৎ এই ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো রয়েছে সেই দেশের সঙ্গে ভারত প্রত্যক্ষভাবে বাণিজ্যিক চুক্তি রয়েছে এবং যার ফলেতে হচ্ছে এই যে আন্তর্জাতিক যে বাণিজ্য হয়ে থাকে ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর সঙ্গে। এবং তার ফলে দেখো ভারত কিনা এই ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো আছে অর্থাৎ এই সমগ্র ইউরোপিয়ান ইউনিয়নের একটি সহযোগী দেশ হিসেবে পরিণত হয়েছে এবং ভারতের সঙ্গে এই ব্রড বেস ট্রেড বা ইনভেস্টমেন্ট এগ্রিমেন্ট আছে। আর বর্তমানে ভারতের যে মোট রপ্তানির আন্তর্জাতিক বাণিজ্যের মোট রপ্তানির 17% এবং আমদানির 12% এই ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে সম্পাদিত হয়ে থাকে। এরপর দেখো রয়েছে হচ্ছে আসিয়ান। তো আসিয়ান হচ্ছে দেখো যে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। তো এই দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি দেশ এই অর্থনৈতিক এবং রাজনৈতিক সংগঠনটি তৈরি করে, যার মধ্যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ডের মতন দেশ রয়েছে। এই 5টি দেশ 1967 সালের 8ই আগস্ট এই আসিয়ান গঠন করেছে এবং আসিয়ানের সদর দপ্তর হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তাতে অবস্থিত। আর মূলত হচ্ছে দেখো কৃষি, বন, অর্থনীতি, শক্তি বিনিয়োগ, পরিবেশ, শ্রমিক, আইন, গ্রামীণ উন্নয়ন, দারিদ্র দূরীকরণ, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি, সমাজ কল্যাণ, সীমান্ত অপরাধ, পরিবহন, পর্যটন ও যুব কল্যাণ বিষয়ে হচ্ছে আসিয়ান কাজ করে থাকে। আর আসিয়ানের সঙ্গে ভারতের সম্পর্ক রয়েছে, অর্থাৎ ভারত আসিয়ানের মধ্যে বাণিজ্য ক্রমশ দৃঢ় হচ্ছে, মানে আসিয়ানের সদস্যভুক্ত দেশের সঙ্গে ভারত বাণিজ্য করছে এবং ভারতে বর্তমানে রপ্তানির 12% এবং আমদানির 10% এই আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশের সঙ্গে সম্পাদিত হয়েছে। আর ভারতের লুক ইস্ট পলিসি এবং আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়ার মতন প্রকল্পের কারণেতে এই আসিয়ান বৈদেশিক বাণিজ্যের আয়তন আরও বেড়েছে। এরপরেতে আসছি হচ্ছে সার্ক অর্থাৎ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার 8টি দেশের এই ভূ রাজনৈতিক গোষ্ঠী, যার মধ্যে ভারত আছে, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ, এই 7টি দেশ রয়েছে। আর এদের দেশ নিজেদের মধ্যে এই অর্থনৈতিক ও বাণিজ্যিক সাংস্কৃতিক সহযোগিতার উদ্দেশ্যে এই 1985 সালের 8ই ডিসেম্বর এই সার্ক পরিষদ গঠন করে। আর এই সার্কেতে পরবর্তীকালেতে হচ্ছে আফগানিস্তান সার্কের সদস্য দেশ হয় এবং বর্তমানে সার্কের সদস্য সংখ্যা হচ্ছে 8টি।
আর এর সদর দপ্তর হচ্ছে নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডুতে অবস্থিত। আর এই নিজেদের মধ্যে এই যে বাণিজ্য মানে বাণিজ্যকে বাড়ানোর জন্যই সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলি এই পক্ষপাতমূলক বাণিজ্যিক ব্যবস্থা প্রবর্তন করেছে, অর্থাৎ এই সার্ক প্রেফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট করছে। এবং এর সঙ্গে সঙ্গে দেখো একটি দক্ষিণ এশিয়ার মুক্ত বাণিজ্য অঞ্চল মানে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া গড়ে তোলার জন্য সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলি নিজেদের মধ্যে সহমত গড়ে তোলার চেষ্টা করছে। আরেকটি যেটা রয়েছে দেখো সেটা হচ্ছে ওপেক, অর্থাৎ অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। অর্থাৎ এই ওপেক হচ্ছে মধ্যপ্রাচ্য এবং পৃথিবীর অন্যান্য খনিজ তেল রপ্তানিকারক দেশগুলিকে নিয়ে তৈরি করা একটি অর্থনৈতিক গোষ্ঠী। আর তেল রপ্তানিকারী দেশগুলির বাণিজ্যিক স্বার্থ সুরক্ষিত রাখা এবং তেল রপ্তানি সংক্রান্ত নীতি নির্ধারণ করাই উদ্দেশ্যে এই 14ই সেপ্টেম্বর 1960 সালেতে এই ওপেকের জন্ম হয়। আর বর্তমানেতে ওপেকের সদস্য সংখ্যা হচ্ছে 13টা। আর এই অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা মানে অস্ট্রিয়ার ভিয়েনাতে হচ্ছে এই ওপেকের সদর দপ্তর অবস্থিত। আর ওপেকের সঙ্গে ভারতের সম্পর্ক রয়েছে, অর্থাৎ ভারতের সঙ্গে ওপেকের বাণিজ্যিক সম্পর্ক আছে। ভারত পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস এই ওপেকভুক্ত দেশগুলো থেকে আমদানি করে। আর আমদানির পরিমাণ অনুসারে ভারত পৃথিবীর তৃতীয় বৃহত্তম আমদানিকারক দেশ। প্রথমে ইউএসএ আছে, তারপরেতে দ্বিতীয়তে চীন আছে এবং তারপরেই ভারতের স্থান। অর্থাৎ ভারতের আমদানি করা মোট অপরিশোধিত তেল অর্থাৎ এই ক্রুড অয়েলের 85% এবং প্রাকৃতিক গ্যাসের 94% এই ওপেক সরবরাহ করে থাকে। অর্থাৎ এই ওপেকের সদস্যভুক্ত যে সমস্ত দেশ রয়েছে সেই সমস্ত দেশের থেকে ভারত এই তেল আমদানি করে থাকে, তেল ও গ্যাস আমদানি করে থাকে। এবার দেখো এই অর্থনৈতিক এই যে ব্লকগুলো বললাম, এই অর্থনৈতিক ব্লকের ভূমিকাটা কী, এর ভূমিকার যেটা রয়েছে দেখো, অর্থাৎ এর কাজ বা কার্যাবলীটা কী আন্তর্জাতিক ক্ষেত্রে। তো আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ঘটা, অর্থাৎ এই ব্লকগুলির মাধ্যমে বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করে আন্তর্জাতিক বাণিজ্যকে আরও বৃদ্ধি এবং সমৃদ্ধ করা। অর্থনৈতিক স্থিতিশীলতা আনা, অর্থাৎ বিশ্বযুদ্ধের পর ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিগুলোর পুনর্গঠনেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বা যে সমস্তগুলো এখন রয়েছে সেগুলো করে চলেওছে। এবং পরস্পর নির্ভরশীলতা বৃদ্ধি, অর্থাৎ দেশগুলোর মধ্যে অর্থনৈতিক এবং সামাজিক সম্পর্ক সুদৃঢ় হয়েছে। যে সমস্ত ইকোনমিক ব্লকগুলো রয়েছে তাদের যে সদস্য রাষ্ট্রগুলো রয়েছে তাদের, তো সেই সমস্ত সদস্য রাষ্ট্রের মধ্যে একে অপরের মধ্যে এই যে অর্থনৈতিক যে লেনদেন বা আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে যে আমদানি রপ্তানির মাধ্যমে বিভিন্ন পণ্য যে লেনদেন যেগুলো হচ্ছে সেগুলোর মাধ্যমে তাদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। আর উন্নয়নশীল দেশগুলোর অগ্রগতি হয়েছে, অর্থাৎ অর্থনৈতিক ব্লকগুলো উন্নয়নশীল দেশগুলির জন্য বিনিয়োগ এবং প্রযুক্তি সরবরাহ করছে। যারা হচ্ছে পিছিয়ে আছে তাদের দিক থেকে তাদের সেই সমস্ত দেশগুলোকে এই প্রযুক্তি এবং বিনিয়োগ করা হচ্ছে সেখানেতে। রাজনৈতিক স্থিতিশীলতা অর্থাৎ অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে দেশগুলোর মধ্যে রাজনৈতিক সংঘাত অনেকটা কমে এসছে। তবে দেখো প্রতিবন্ধকতা কিছু আছে। এই অর্থনৈতিক ব্লকগুলো করা হয়েছে মানে যে সব কিছু ইজিলি সমস্ত কিছু হয় তা কিন্তু নয়, এর প্রতিবন্ধকতা আছে, বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন এই ব্লকগুলোকে বিভিন্ন সময় হতে হয়। কারণ সদস্য দেশগুলোর মধ্যে যতই সুসম্পর্ক থাকুক না কেন মাঝে মাঝে হচ্ছে সমস্যা তৈরি হয়ে যায়। বিশেষত দেখো এরকম হচ্ছে এই অর্থনৈতিক বৈষম্য, অর্থাৎ উন্নত দেশগুলোর তুলনায় উন্নয়নশীল দেশগুলো কম সুবিধা পাচ্ছে, এটা নিয়েও মাঝে মাঝে সমস্যা তৈরি হয়ে যায়। যে উন্নত দেশগুলো বেশি সুযোগ সুবিধা পাচ্ছে সেই তুলনায় উন্নয়নশীল দেশগুলো কম সুযোগ সুবিধা পাচ্ছে। তার সঙ্গে সঙ্গে বাণিজ্যিক যুদ্ধ হয়, ট্রেড ওয়ার, অর্থাৎ প্রধান অর্থনৈতিক শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা আরও বৃদ্ধি পাচ্ছে উত্তরোত্তর। যেরকম দেখো এই আমেরিকা যুক্তরাষ্ট্র চায়না এর মধ্যে যে বাণিজ্যিক যুদ্ধ যেটা চলছে, মানে টেকনোলজির দিক থেকে কে আগে কে পরে হবে, এই যে যুদ্ধ বাণিজ্যিকভাবে সরাসরি যুদ্ধ হচ্ছে না কিন্তু বাণিজ্যিকভাবে যুদ্ধ হয়েই চলেছে। তারপর দেখো যে অর্থনৈতিক প্রভাব বিস্তার, অর্থাৎ এই শক্তিশালী দেশগুলোর অর্থনৈতিক ব্লকগুলির মানে মাধ্যমে ছোট দেশগুলোর উপর আধিপত্য বিস্তার করছে। অর্থাৎ এই অর্থনৈতিক ব্লকগুলোর মধ্যে যে সমস্ত দেশগুলো তুলনামূলক একটু বেশি শক্তিশালী, ইকোনমিক্যালি বেশি মানে পাওয়ারফুল আছে, তো সেই সমস্ত দেশ কী করে, যে ছোট যে সমস্ত দেশগুলো আছে যারা অতটা শক্তিশালী নয় তাদের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করে। তারপর দেখো এই যে বহুপাক্ষিক চুক্তির অকার্যকারিতা, অনেক ক্ষেত্রে সদস্য দেশগুলির মধ্যে মতবিরোধ দেখা যায়, সেক্ষেত্রে বিভিন্ন চুক্তির কোনো কার্যকারিতা থাকে না, চুক্তিগুলোকে বাতিল করা হয়ে থাকে। তো এইরকম বিভিন্ন প্রতিবন্ধকতা আছে এবং প্রতিবন্ধকতা থাকে।
তো সেগুলোকেও কিন্তু সর্ট আউট করা হয় এবং করে এই ব্লকগুলো কিন্তু এখনও টিকে আছে এবং কাজ করছে। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।